বিক্রম, তুই তো চাকরি খুঁজছিলি, কি হলো তার? মা, আমি এখনো খুঁজছি। আশা করছি শীঘ্রই কোনো একটা ভালো চাকরি পেয়ে যাব। তুই আর কখন চাকরি পাবি? তোর বউ রোজ এসে আমায় বলে তুই কোনো কাজকর্ম করিস না। মা হয়ে এসব শুনতে ভালো লাগে? কার থেকে কি আশা করছো মা? ওর দ্বারা চাকরি হবে না। সারা জীবন যা চুরি করা স্বভাব, চুরি করেও দিন যাবে। নিজে যে সবসময় ধান্দাবাজের মতো সুদখোর কৈলাসের সঙ্গে মিলে গ্রামে অবিচার করে বেড়াস। অন্তত চুরি করতে গিয়ে লোকের ঝাঁটা পেটা খাই না, বুঝলি? উফ, থাম থাম তোরা। দেখ, তোদের বড় ভাইকে গ্রামের সকলে ওর প্রশংসা করে বেড়ায়। শহর থেকে পড়াশোনা করে এখন গ্রামের উন্নতি করছে, আর তোরা? মা, থাক না এসব কথা। মা, তুমি আমাদের তোমার বড় ছেলের মতো শহরে পড়াশোনা করাওনি, না হয় আজকে আমরা অনেক উন্নতি করতাম। সারা জীবন শুধু বড় ছেলের কথাই ভেবে গেছো, তাই আমাদের সাথে ওর তুলনা করো না। মা, এত রাতে তুমি এখানে ঘুমাওনি এখনো? ঘুম আসছিল না, মনটা কেমন অস্থির লাগছে। শরীর খারাপ লাগছে তোমার? না না, তার কোনো দরকার নেই। সকালে ভুবন আর বিক্রম যা বললো তাই নিয়েই চিন্তা করছিলাম। ওদের এখনো ছেলে মানুষই যায়নি, কি বলতে কি বলে ফেলে। ওসব নিয়ে এত ভাবাভাবির কি আছে? তোর বাবা মারা যাবার পর খুব কষ্টে তোদের বড় করেছি। তুই পড়াশোনায় ভালো ছিলি, তাই তোকে শহরে পাঠিয়েছিলাম। ভুবন আর বিক্রমের পড়াশোনায় তেমন মন ছিল না। ভুবন তো তাও কোনো মতে পরীক্ষায় পাশ করে যেত, কিন্তু বিক্রমের তো 3-4 বিষয় ফেল। এজন্যেই ওদের আর শহরে পাঠাইনি, কিন্তু এখন মনে হচ্ছে খুব ভুল করেছি। ওদের শহরে পড়াশোনা করানো উচিত ছিল। মা, এসব নিয়ে এখন মন খারাপ করে কি লাভ? তুমি এসব নিয়ে মন খারাপ করো না তো। তুই এখানে বসে আছিস কেন? আমি একটা বিষয় ভাবছিলাম মা। কি বিষয়? গ্রামে মেয়েদের পড়াশোনার ভালো ব্যবস্থা নেই, তাই চাচ্ছি মেয়েদের জন্য আমি একটা স্কুল প্রতিষ্ঠা করব। খুব অসাধারণ চিন্তা। এতে করে গ্রামের মেয়েরা শিক্ষার আলোয় আলোকিত হবে। দেখি আরো কয়েকজনের সাথে এ বিষয়ে কথা বলবো। তুমি নদীর যাতায়াতের জন্য শহর থেকে জাহাজ আনছো? হ্যাঁ, নদীটা পার হতে মানুষগুলোর এত কষ্ট হয় বুঝলে, তাই একটা ছোট জাহাজ এখানে আনাতে পারলে একেবারে 40-50 জন মানুষ তাতে করে নদীর ওপার যেতে পারবে। তারা কি এই টাকা দিয়ে ওই জাহাজে উঠবে, নাকি কোনো টাকা ছাড়াই? পাগল হলে গিন্নি, লোকের উপকারের জন্য আমি জাহাজ আনানোর ব্যবস্থা করেছি, আর তার বিনিময়ে টাকা নেব। পাগল আমি হইনি, পাগল হয়েছ তুমি। এতগুলো টাকা খরচ করে শহর থেকে জাহাজ এনে বিনি পয়সায় তাদের নদী পার করাবে। লীলা, আমি এই গ্রামের সবচেয়ে উচ্চ শিক্ষিত ব্যক্তি। আমি যদি এই গ্রামের উন্নয়নের কথা না ভাবি তো কে ভাববে? কিন্তু উন্নতি করতে গিয়ে নিজের যে ক্ষতি করছো সে খেয়াল আছে তোমার? গ্রামের লোকেদের চিন্তা আমার নিজের চেয়ে বেশি জরুরি আমার কাছে। মাসে 40,000 টাকা মাইনে পাও, তার মধ্যে 30,000 এই গ্রামের উন্নয়নের পেছনে উড়িয়ে দাও। সংসারের খবর রাখো। দেখো, বিয়ের সময় তুমি জানতে আমি লোকের উপকার করতে ভালোবাসি, জেনে শুনে আমি আমায় বিয়ে করেছো, এখন এভাবেই থাকতে হবে? ঘাট হয়েছে। আমার সবচেয়ে বড় ভুল হলো তোমার বিয়ে করা। কি হয়েছে কি তোমার? অমন চুপ করে বসে আছো কেন? বাড়িতে ঝামেলা হয়েছে, সংসারে ঝামেলা, এই আর কি। আপনি বলুন কেমন চলছে দিনকাল? চলছে ভালোই, কিন্তু আরেকটু ভালো হতে পারে যদি তুমি আমাকে সাহায্য করো। হ্যাঁ জানি, সব সময় তো আপনার সাহায্যের দরকার হলেই আমাকে ডাকা হয়। এভাবে বলছো কেন? তোমায় আমি নিজের লোক ভাবি বলি এমনটা করি। হ্যাঁ হয়েছে, এখন কাজের কথায় আসুন, কি সাহায্য চাই আপনার? রায়পুরের যে স্বর্ণকার আছে হেমরাজ,
ওর দোকানটা আজকে অনেক বছর ধরে ও পরিচালনা করছে। এত মুনাফা আর বেচা কেনা কি আর বলবো। আমায় কি করতে হবে? ওই দোকান যদি দখল করা যায় তাহলে খুব ভালো হয়, বুঝলে? যত বেচা কেনা হবে তার কিছুটা অংশ তোমাকেও দিলাম। কিন্তু আগে একবার গিয়ে কথা বলে দেখি, যদি আপোষে দোকান দেয় তাহলে ঝামেলা করে কি লাভ হবে? আমি কথা বলেছি, টাকার লোভ দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাহলে তো ঝামেলা ছাড়া উপায় নেই। আপনার কাজ হয়ে যাবে, কিন্তু আমার তো একটু হাত বাড়ি করতে হবে নাকি? অবশ্যই অবশ্যই অবশ্যই। এই যে 10, বাকি কাজ হয়ে গেলেই পেয়ে যাবে। আদিত্য দাদা এখন বাড়িতে নেই, এখনই মোক্ষম সুযোগ। আরে বিক্রম, তুমি এখানে কি করছো? আদিত্য দাদা কোথায় বৌদি? বাড়িতে আছে? না, সে তো কাজে গেছে, ফিরতে সন্ধ্যা হবে। কেন, কোনো দরকার? না, এমনি একটু দেখা করতে এসেছিলাম। বাড়িতে যেহেতু নেই, তবে আমি যাই, পরে আসবো। ঠিক আছে, তুমি তাহলে সন্ধ্যায় এসো। আমাকে একটু ভেতরে বসার জন্য সাধলও না। যদি ভেতরে যেতে না পারি কি করে হবে? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বৌদি, বলছি হেঁটে এসেছি তো, খুব পিপাসা পেয়েছে, একটু জল হবে গো? হ্যাঁ অবশ্যই, তুমি ভেতরে এসে বসো, আমি জল আনছি। বৌদি, কিছু মনে করো না, আসলে আমি অন্য জায়গা থেকে আসছি তো, কিছু খেয়ে আসিনি, খুব খিদে পেয়েছে। কিছু খাবার হবে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি বসো। ও খাবার নিয়ে আসতে আসতেই আমি কাজটা আমার সেরে ফেলি। এই হার বেচলে আমার 1 মাসের বাজার খরচ তো চলেই আসবে। তাড়াতাড়ি লুকিয়ে নি। আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল, তুমি যে চোর সে কথা কানে শুনেছিলাম আর নিজের চোখে দেখে নিলাম। ছি 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 ছি। বৌদি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও বৌদি। বৌদি, তুমি দিনে দুপুরে নিজের বড় ভাইয়ের বাড়িতে এসে চুরি করছো? আজ আমি তোমার দাদাকে সব বলবো। 2 মাস ধরে ঘরে বাজার করতে পারিনি, এত খোঁজবার পরও আমার চাকরি হচ্ছে না, তাই আমি না চাইতেও এ কাজ করতে বাধ্য হয়েছি। আচ্ছা কেঁদো না, আজ তোমায় ক্ষমা করছি, কিন্তু আর কখনো তুমি আমার বাড়িতে আসবে না। যাও যাও, চলে যাও। লীলা, তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। সকলে আমার বাড়িতে আসলেও তুমি খুব একটা আসো না। এত ব্যস্ততা থাকে বাড়িতে, তাই আর আসা হয় না। আপনার শরীর ভালো তো? এই আছি, সেদিন তো আদিত্য ডাক্তার বাবুর কাছে নিয়ে গেছিল। সেদিন যে আপনার জন্য ক্ষীর পাঠিয়েছিলাম, খেয়েছিলেন মা? খেয়েছি তো, খুব ভালো হয়েছিল ক্ষীরটা। মা, আপনার শরীর খুব একটা ভালো নয়, কিন্তু আপনার সঙ্গে একটু কথা ছিল। জানি না আমার বলা উচিত হবে কিনা। এত চিন্তার কি আছে? কি বলার আছে বলো বৌমা। আজ সকালবেলা বিক্রম আমার বাড়িতে এসেছিল। সে কেন তোমার বাড়িতে গিয়েছিল? আমায় বলল আদিত্যর সাথে দেখা করতে এসেছে, কিন্তু যখন শুনলো আদিত্য বাড়িতে নেই, ও আমার কাছে জল চাওয়ার বাহানায় ঘরে ঢোকে। যেই আমি জল আনতে যাই ঘরে, তারপর কি করেছে বৌমা? বলো, কি করেছে ও? ও ও আমার সোনার হার চুরি করার চেষ্টা করে। আমি আদিত্যকে বলতে চেয়েছিলাম, কিন্তু বিক্রম অনুরোধ করলো যেন আমি না বলি। এইসব শোনার আগে আমার মরণ হলো না কেন? এই ছেলের জন্য মান সম্মান আমার আর রইল না বৌমা। তুমি আমায় ক্ষমা করো, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। কি করছেন মা? আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি শান্ত হন। দাদা, কোথায় যাওয়া হচ্ছে? ভুবন, কিরে তুই হঠাৎ এখানে? তোকে তো কৈলাসবাবুর দোকান ছাড়া কোথাও পাওয়া যায় না। আজকে আকাশে মেঘ করেছে, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে, তাই ভাবলাম একটু চা খাই। তুমি কোত্থেকে আসছো? স্কুলের ব্যাপারে শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এলাম। স্কুল? গ্রামে তো 3-3টে স্কুল আছে, আবার স্কুল কিসের জন্য?
যেগুলো আছে তার মধ্যে দুটোই ছেলেদের, আর বাকি একটা মেয়ে আছে, কিন্তু খুব কম, তাই মেয়েদের জন্য আলাদা করে একটা স্কুল বানাবো। তুমিও তো খুব ঠাট্টা জানো দাদা, মেয়েদের আবার স্কুলের কি দরকার বলো তো? অবশ্যই দরকার আছে, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও পড়াশোনা করা দরকার, না হয় সমাজ আগাবে কি করে? শতাব্দী ধরে এই গ্রাম পুরুষেরাই চালিয়ে আসছে, এখানে কর্তা ও পুরুষেরাই, আর সমাজও চলে পুরুষের কথায়। কিন্তু এখন এই চিন্তা পাল্টাতে হবে, সমাজে নারী পুরুষ দুজনেরই অবদান রাখতে হবে, আর এর জন্য শিক্ষার সমকক্ষ আর কিচ্ছু নেই। মেয়েরা সংসার সামলাবে নাকি পড়াশোনা করবে? পড়াশোনা করলে দোষের কি আছে? অবশ্যই দোষের, তুমি ভুল করছো দাদা। আমার ঠিক ভুলটা আমাকেই বুঝতে দে, তুই বসে বসে চা খা, আমি চললাম যত সব। কি অপরূপ! বউ লোকের বাড়িতে কাজ করে, সে টাকা দিয়ে শুধু চিনি কিনে চা বানিয়ে দিয়েছে, আর বেকার স্বামী বসে বসে গিলছে। তো কে বলেছে তোমাকে লোকের বাড়িতে কাজ করতে? কি দরকার ছিল চাকরানির মতো খাটুনি করবার? হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমার মহারানী বানিয়ে রেখেছো, তাই সুখে আমি লোকের বাড়িতে কাজ করছি। আমি তো চেষ্টা করছি, চাকরির জন্য কত জায়গায় কথা বলেছি, তাও কাজ হচ্ছে না, এতে আমার কি দোষ? তোমার কোনো দোষ নেই, দোষ আমার ভাগ্যের, যে দেখে শুনে তোমার মতো লোকের সংসারে আমার ঠাঁই হলো। গিন্নি, সকাল সকাল এসব চিৎকার চেঁচামেচি আমার একদম ভালো লাগে না। যতদিন না অবধি নিজে কিছু একটা করতে পারছো, টাকা কামাই করতে পারছো, ততদিন অবধি এমন চিৎকার চেঁচামেচি শুনতে হবে। এতই যদি সমস্যা হয় আমার সাথে সংসার করতে, যাও, চলে যাও, তোমার বাপের বাড়িতে চলে যাও, মুক্তি দাও আমাকে। চিন্তা করে না, খুব শীঘ্রই যাব, এবার আর ফিরে আসবো না। এসো না, আসতে বলেছে কে? তুমি না আসলে আমি বাঁচি। আমি তো লোকের বাড়ি কাজ করে টাকা কামাই করে আনছি, আমি গেলে দেখবো কি করে তোমার কপালে দুবেলা ভাত জোটে। কে শুনছি ভুবন, তোমার বড় ভাই আদিত্য নাকি মেয়েদের জন্য স্কুল করছে, মেয়েদের পড়াশোনা করাবে? হ্যাঁ, এ নিয়ে ওর আর আমার মধ্যে দ্বন্দ্ব চলছে, এত করে বারণ করলাম, কোনো মতেই আমার কথা শুনছে না। থাক, গ্রামের ভালো করতে চাইছে, কিন্তু হাসির ব্যাপার হলো স্কুল খুলবে ঠিকই, কেউ তাদের মেয়ে পড়াশোনা করতে পাঠাবে না। যা বলেছেন, যখন দেখে স্কুলে কোনো মেয়ে আসছে না, নিজে থেকেই দোকান বন্ধ করে দেবে। সেসব ছাড়ো, আমার কাছে তোমার জন্য খুব ভালো একটা প্রস্তাব আছে। কিসের প্রস্তাব বলুন শুনি। তোমার বাবা মারা যাবার বছর কয়েক আগে যে 6 বিঘা একটা জমি কিনেছিল, বর্তমানে ওই জমির চাহিদা অনেক, তো যদি ওই জমি বেচতে আমায়। প্রশ্নই আসে না, ওই জমি মায়ের নামে আছে, আর মা তার স্বামীর শেষ স্মৃতি কিছুতেই বেচবে না। ভেবে দেখো ভুবন, তোমাকে আমি 6 লক্ষ টাকা দেব। 6 লক্ষ টাকা? অবশ্যই, ওই জমি আমার খুব মনে ধরেছে, দেখো যদি রাজি করতে পারো তোমার মাকে। আচ্ছা বেশ, আমি আজকে রাতে মায়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলে দেখব, হয়তো কিছুটা আপত্তি করবে, কিন্তু আমি ঠিক মানিয়ে নেব। মা, কেমন আছো তুমি? এসেছে? আমি গো মা, আমি ভুবন, কতদিন তোমার সঙ্গে বসে খাবার খাই না, আজকে রাতের খাবার আমরা একসঙ্গে খাবো। যখন তোদের বিয়ে হয়েছে, তোদের আর সময়ই হয় না আমার সঙ্গে বসে খাওয়া দাওয়া করার। আজ তুই আমার সঙ্গে খাওয়া দাওয়া করতে এসেছিস, আমি খুব খুশি হয়েছি বাবা। মা, বাবার ওই যে 6 বিঘা জমিটা আছে না, ওই জমি নিয়ে তোমার কোনো পরিকল্পনা আছে? ওই জমি? না তো, ও জমি নিতে কি পরিকল্পনা থাকবে, ওই জমি তোর বাবা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, ভবিষ্যতে তোদের নামে লিখে দেব। মা, আমায় কৈলাস বাবু একটা প্রস্তাব দিয়েছেন, বলছেন তিনি আমাদের ওই 6 লক্ষ টাকা দেবেন ওই জমির বিনিময়ে। না, এ কাজ করা যাবে না, তাকে বল আমি ও জমি বেচবো না। ওই জমি তো পড়েই আছে, ভাবো 6 লক্ষ টাকা পেলে তোমার চোখের চিকিৎসাও করানো যাবে মা।
ওই জমি তোর বাবার শেষ চিহ্ন। ওই জমি আমি কোটি টাকার বিনিময়েও বেচবো না। এই জন্যই তোমায় কোনো কথা ভালোবেসে বোঝাতে নেই, তোমায় অন্যদের মতো করেই বোঝাতে হবে। আমি যাচ্ছি। তুই না বলেছিস একসঙ্গে খাবার খাবি? খাবারে নিকুচি করেছে। আজ অবধি আমার কোনো কথা শোনেনি, কিন্তু আজ আমি এমন অবস্থা করব, সব কিছুর শোধ নেব আজকে। কে? আমি ভুবন। তুই এসেছিস বাবা, আয় ভেতরে আয়। আমি ভেতরে আসব, কিন্তু তুমি বাইরে যাবে সারা জীবনের জন্য। আমি ঠিক বুঝতে পারছি না তুই কি বলছিস। বাইরে যাব মানে? আজ অবধি তোমার সব কথা শুনেছি, সব সময় তোমার আদেশ নিষেধ মেনেছি, কিন্তু তার বিনিময় কিছুই পাইনি। তুমি সব সময় শুধু ওই আদিত্যের কথাই ভাবলে, কখনো আমার কোনো ইচ্ছে তুমি পূর্ণ করনি। এইসব কি বলছিস? তুই আমার ছেলে, আমার কাছে তো তোরা তিনজনই এক সমান। মিথ্যে। তুমি সব সময় আদিত্যকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছো, ওকে ভালো জায়গায় পড়াশোনা করিয়েছো, কিন্তু কখনো আমার আর বিক্রমের দিকে বিশ্বাস মনোযোগ দাওনি। আদিত্য পড়াশুনো করতো, মনোযোগী ছিল, তাই। এবার তুমি তোমার কাজের পরিণাম ভোগ করো। আজ থেকে বাড়িতে তোমার কোনো স্থান নেই। আর এই 6 বিঘা জমি আপোষে দিলে না তো? এবার দেখো কিভাবে ঘরের মতো জমিও কেড়ে নি। এ অন্যায় করিস না ভুবন, এই বাড়ি ছাড়া আমার কোনো ঠিকানা নেই। আমি তোর পায়ে পড়ছি। এই বাড়ি আর ওই 6 বিঘা জমির বিনিময়ে কৈলাসবাবু আমায় 10 লক্ষ টাকা দেবেন। টাকার জন্য আমি সব করতে পারি। যেই মা তোকে জন্ম দিল তার থেকে তোর কাছে টাকা বেশি হয়ে গেল। টাকা না থাকলে মা বাবা এসব সম্পর্কের কোনো অর্থ নেই। নিজে তো একটা কানা করিও দিতে পারলে না। তোমার বাড়ি আর জমি বেচে এবার আমি সব উসুল করব। এ কি এত রাতে দরজায় কে টোকা দিচ্ছে? দাঁড়াও দেখছি। না না, তুমি কেন যাবে? তুমি থাকো, কে না কে এসেছে আমি দেখছি। মা, এত রাতে তুমি এই ঝড়ের মধ্যে এখানে কি করছো? আমায় ভুবন গচ্চারা করেছে, তাই আর পথ না পেয়ে তোর কাছে এসেছি। কি? তুমি তুমি ভেতরে সব পুরো ভিজে গেছো। তুমি বসো বসো, আমি লীলাকে তোয়ালে দিতে বলছি। মা, আপনার এই অবস্থা কেন? কি হয়েছে আপনার? মা শান্ত হও, এবার আমাকে বলো এই অবস্থা কি করে হলো তোমার? ভুবন আমার ঘর দখল করে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি কত অনুরোধ করলাম, ও আমার অনুরোধ রাখেনি। ভুবন এই কাজ কেন করলো? ওই বদমাইশ স্বর্ণকার কৈলাস ওকে বলেছে আমার বাড়ি আর তোর বাবার ওই 6 বিঘা জমিটা বেচলে ও ভুবনকে 10 লক্ষ টাকা দেবে। আর টাকার লোভে ভুবন। ছি ছি, টাকার জন্য নিজের মাকে ঘর ছাড়া করে তাড়িয়ে দিল। হ্যাঁ গো, তোমার ভাইগুলো এমন কেন? এতদিন লোকের সাথে জুলুম করে বেড়াতো, কত লোকের সাথে অবিচার করে আজকে টাকার পাহাড় করেছে। লোকে এসে আমায় বলতো ভুবনের অন্যায়ের কথা, কিন্তু কখনো ওকে আমি কিছু বলিনি। কিন্তু আজ আমাদেরই ভুল হয়েছে মা, আমাদের আরো অনেক আগেই সতর্ক হওয়া উচিত ছিল। এক ভাই চুরি করে বেড়ায়, আরেক ভাই নিজের মাকে টাকার জন্য রাত বিরেতে ঘর থেকে বের করে দেয়। ছি! আদিত্য, আমাকে কটা দিন তোর বাড়িতে আশ্রয় দিবি বাবা? অমন করে বলছো কেন মা? এটা তো তোমারই ঘর, তুমি এখন থেকে আমার কাছেই থাকবে, আমি তো আছি। আলু কি দরে বিক্রি করছো দোকানি? যত দরই বেচি, তোমার কি দরকার? জিজ্ঞেস করছি আলু কিনবো বলে। তুমি কিনবে আলু? বলি পয়সা আছে তোমার কাছে? পয়সা নেই, কিন্তু দিয়ে দেব, আপাতত বাকিতে দাও। জানতাম তুমি এই কথা বলবে। তোমার আগের 1400 টাকা বাকি আছে, সেগুলো আগে শোধ করো। বলছি আমরা তো একই গ্রামের লোক, আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না।
বললাম না বাকি হবে না, আমার জায়গা ছাড়ো, যাও এখান থেকে। আরে আরে তুমি আলু চুরি করছো, এই চোর চোর কোথাকার, এই দাঁড়াও, তুমি চুরি আজকে বার করছি তোমার ভাই, এই সবাই মারো, কে ঠ্যাও, উদুম ঠ্যাও। এখানে এত ভিড় কেন? আরে সরুন সরুন। আদিত্য বাবু, আপনার ভাই বিক্রম দিনে দুপুরে আমার দোকান থেকে সবজি চুরি করছিল। বিক্রম, আমি আমি দুঃখিত, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। ওকে ওকে ছেড়ে দিন। আপনি বলছেন বলে ছেড়ে দিচ্ছি, নয়তো পুলিশ ডাকতাম আমি। হ্যাঁ, আমার মান সম্মান কিচ্ছু রাখলো না, গ্রামের লোকের সামনে আমার মাথা হেঁট করে দিল। এই শুনছো, সকাল থেকে প্রায় দুপুর হতে চললো, মা এখনো ঘুম থেকে ওঠেনি। সে কি, মা তো কখনো এত বেলা অবধি ঘুমায় না। ডাকনি তুমি? সকাল থেকে অনেকবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। কি বলছো কি তুমি? সরো সরো, আমি গিয়ে দেখছি। মা, ও মা, এত বেলা হতে গেল, এখনো তুমি ঘুমিয়ে আছো? আরে ওটো ওটো, কিছু খেয়ে দুপুরে না হয় ঘুমাবে। ও মা, পুরো পুরো শরীর তো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। না 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 না, এ হতে পারে না। মা ওটো ওটো, তুমি আমাদের ফেলে যেতে পারো না মা। আমি কত নির্বোধ, সকাল থেকে নড়চড় নেই, তাও একটিবারের জন্য বুঝতে পারিনি। হে উপরওয়ালা, এ কি হয়ে গেল? আমাকে তুমি ক্ষমা করে দিও মা। তুমি মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছো মা। আমি কিছু করতে পারিনি, তুমি আমাকে অনাথ করে চলে গেলে, আমাকে ক্ষমা করে দিও মা। তোদের সাহস কি করে হলো আমার বাড়িতে পা রাখবার? এভাবে কথা বলছিস কেন? ভাই হয়ে ভাইয়ের বাড়িতে আসা কি অপরাধ নাকি? আমার কোনো ভাই নাই, যে দু ভাই ছিল তারা মরে গেছে। কেমন ছেলে তোরা? মায়ের মৃত্যুর খবর শুনেও শেষবার দেখতে এলি না? আমি কিছু জমির কাজে রায়পুর গেছিলাম, তাই আসতে পারিনি মায়ের সৎকারে। এতে এত কথা শোনাবার কি আছে? মায়ের মৃত্যুতে যখন আসতে পারিসনি, এখন কেন এসেছিস? তোদের দেওয়া কষ্টই মায়ের মৃত্যুর কারণ। চলে যা। ওদের আমি ডেকেছি আদিত্য। মোহন, ওদের কেন ডেকেছো এখানে? এমন একটা কথা যেটা আজ অব্দি আমি আর বুড়ি মাসিমা ছাড়া আর কেউ জানতো না। কি? সেটা কি? এটা হলো আমার বাবার 6 বিঘা জমির কাগজ। ওই জমি দুভাগ করে তোমাদের 3 ভাইকে সমান ভাগে লিখে দিয়ে গেছেন কাকিমা। ওই জমি আমাদের নামে লেখা? হ্যাঁ, শুধু তাই নয়, মাসিমার জীবন বীমা করানো ছিল, যা শুধু আমি জানতাম। তিনি আমায় বলেছিলেন তার মৃত্যুর পর বীমার টাকা তোমাদের আমি বুঝিয়ে দিই। মোট 13 লক্ষ টাকা আছে, তোমরা ভাগ করে নিও। মা আমাদের জন্য এত কিছু করলো, বাড়ি ছাড়া করেছিলাম তাকে। আজীবন মাকে সবার সামনে অপদস্থ করেছি, মাকে শেষবার দেখতে আসেনি, অথচ এবার তোরা মায়ের মূল্য বুঝলি রে। যদি নিজের ভুলের উপলব্ধি হয়ে থাকে তবে মায়ের নামে শপথ কর, তোরা সব খারাপ কাজ ছেড়ে দিবি। আমি শপথ করছি দাদা, আমি আর কখনো কোনো অন্যায় অবিচার করব না। সবার থেকে আমি ক্ষমা চাইব। আমি আর কখনো চুরি করব না, কিন্তু আর কি করে মায়ের কাছে ক্ষমা চাইব। আপনারা এমনই মজার মজার গল্প দেখতে না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।